Hey there everybody, welcome to a new episode of IFA. I am Krishnanjana, the trainer-in-chief of IFA. আজ আমি তোমাদের জন্য যে লেসনটা নিয়ে এসেছি that is fixed prepositions. আমাদের আগের যে preposition সিরিজটা হয়েছে, the episode on preposition, you gave a lot of love to that episode. সবাই ভীষণ ভালোবেসেছো আর আমাদের একজন সুইট সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য fixed preposition এর এই episode. Okay, prepositions কিন্তু parts of the speech এর একটা important part. Alright, parts of the speech এর detailed video playlist এ গেলে তোমরা দেখতে পাবে আমাদের চ্যানেলের আর of course link is there in the description box below. তো যদি প্রয়োজন হয় do check it out. Basic grammar series এর অনেক lessons ওখানে পাবে, noun, verb, adjective, etc. চলো দেরি না করে ফিক্সড প্রেপোজিশন কি এই কনসেপ্টটা ফার্স্টে ক্লিয়ার করব। খুব ইজি আই অ্যাসিওর ইউ। সো প্রেপোজিশনস হলো ছোট ছোট সুইট কিউট ওয়ার্ডস যেগুলো নাউন্স এর সাথে প্রোনাউন্সকে লিঙ্ক করে, অবজেক্টস এর সাথে নাউনের একটা লিঙ্ক নিয়ে আসে, একটা রিলেশনশিপ আনে, রাইট? একটা সেন্টেন্সকে কানেক্ট করতে হেল্প করে। For example, I have bought this gift for you. For এখানে preposition যেটার মানে আমি এই গিফটটা তোমার জন্য এনেছি। এখানে যদি for না দিই তাহলে লাইনটার কোনো অর্থই দাঁড়ায় না। I have bought a gift you. So broken হয়ে গেল লাইনটা, তাই না? তো এই সেন্টেন্সটাকে কানেক্ট করতে কে সাহায্য করছে? আমাদের সুইট লিটল preposition for. ফর মানে জন্য, তোমার জন্য এই গিফটটা এনেছি। সো এটা হলো প্রেপোজিশনের মিনিং। বাট আজ আমরা দেখছি ফিক্সড প্রেপোজিশন। বাই দ্য ওয়ে, এটা বলার আগে বলে দিই ফ্রেজাল ভার্ব কি, বিকজ ফ্রেজাল ভার্বের সাথে ফিক্সড প্রেপোজিশনের অনেক সময় স্টুডেন্টসরা গুলিয়ে ফেলে। ফিক্সড প্রেপোজিশন কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যারা এইরকম গভর্নমেন্ট জবের জন্য প্রিপেয়ার করছো, এক্সামস দিচ্ছ, ফর দেম দিস ইজ ভি ইম্পর্টেন্ট। তো তোমাদের যাদের আপকামিং এক্সামস আছে, কম্পিটিটিভ এক্সাম আছে, তারা কিন্তু স্পেশালি এই লেসনটা খুব ভালো করে মন দিয়ে শোনো এবং দেখো। অ্যান্ড অফকোর্স বেসিক কনভারসেশন, অ্যাডভান্স লেভেল কনভারসেশনের জন্য প্রেপোজিশন দরকার হয়, কারণ সেন্টেন্স বানাতে গেলে প্রেপোজিশন ছাড়া খুবই ডিফিকাল্ট, তাই না? স্কুল স্টুডেন্টসদের জন্য, হায়ার স্টাডিজ যারা করছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বাট মেইনলি ফর দ্য কম্পিটিটিভ এক্সাম। সো ফ্রেজাল ভার্ব, ভার্ব প্লাস প্রেপোজিশন। ফ্রেজাল ভার্ব হচ্ছে এমন একটা জিনিস যেখানে একটা ভার্ব তার পাশে যখন আমরা প্রেপোজিশন অ্যাড করি সেটা হয়ে যায় ফ্রেজাল ভার্ব। ফর এক্সাম্পল ধরো গিভ আপ, গিভ মানে একটা ভার্ব, গিভ মানে দেওয়া, দেওয়া মানে ক্রিয়া, ভার্ব মিনস অ্যাকশন মানে কাজ করা, তো দেওয়া গিভ। কিন্তু গিভের সাথে যখন আমরা প্রেপোজিশন অ্যাড করে দিচ্ছি আপ, সেটার মানে হয়ে যাচ্ছে ছেড়ে দিলাম। মাঝ রাস্তায় গিয়ে আমরা কোনো কাজ হার মেনে ছেড়ে দিলাম, আর করলাম না, সো ইউ গিভ আপ। বা সাপোজ কিছু ব্যাড হ্যাবিট আছে, সেটা আমি গিভ আপ করে দিলাম, ছেড়ে দিলাম, সেখানেও হয়। তো মোদ্দা কথা হলো এটার মানে ছেড়ে দেওয়া, টু স্টপ ট্রাইং টু ডু সামথিং। নেক্সট ফ্রেজাল ভার্ব হলো গিভ ইন। গিভ হচ্ছে আমাদের ভার্ব, রাইট? ভার্ব, আর প্রেপোজিশন এখানে কি? ইন, কারেক্ট? গিভ ইন। এটার মানে অনিচ্ছা সত্ত্বেও যখন আমি হার মেনে নিলাম, হার স্বীকার করে নিলাম, দ্যাট ইজ গিভ ইন। দেখো রিলাক্টেন্টলি, রিলাক্টেন্টলি মানে আনউইলিংলি, ইচ্ছা নেই, অনিচ্ছা সত্ত্বেও অ্যাডমিট দ্যাট ইউ হ্যাভ বিন ডিফিটেড বাই সামওয়ান অর সামথিং। তো আমি মেনে নিলাম, হার স্বীকার করে নিলাম, ডিফিটেড মানে হেরে গেলাম আর কি, কোনো ব্যক্তির কাছে বা কোনো জিনিসের কাছে। সো দ্যাট মিনস গিভ ইন। ওকে, এবার হচ্ছে গিভ অফ। গিভ অফ মানে কি? টু প্রডিউস something such as smell, heat, light, etc. So give off মানে ধরো লাইট আসছে বা কোনো সুগন্ধ স্প্রেড করছে, কোনো ধোঁয়া হতে পারে, গুড ভাইবস হতে পারে, সো এইরকম কোনো জিনিস ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, সেটার মানে গিভ অফ। অলরাইট, তাহলে ফিক্সড প্রেপোজিশনস কি? ফিক্সড প্রেপোজিশনস হলো প্রেপোজিশন যেটা শুধু ভার্বের পাশেই না, অ্যাডজেক্টিভ, নাউন বা ভার্ব যে কোনো একটার পাশে কিন্তু বসতে পারে। ইউ সি? ওকে,
ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে প্রেপোজিশন শুধুমাত্র ভার্বের পাশে বসলো, কিন্তু ফিক্সড প্রেপোজিশন এই মানেটা কি দেখো, ফিক্সড প্রেপোজিশন, এটা আমি তোমাকে একটু পরে তোমাদেরকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, বাট যেটা আগে ফার্স্ট বলতে চাইবো যে ফিক্সড প্রেপোজিশন হলো অ্যাডজেক্টিভ, নাউন বা ভার্ব এদের পাশে বসলে দ্যাট ইজ ফিক্সড প্রেপোজিশন। ওকে, এইবার এখানে এই দুটো যাতে তোমাদের না গুলিয়ে যায়, একদম বেস থেকে কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে ফেলবো। ওকে, দেখো অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ মানে টু সে সরি, ক্ষমা চাওয়া। এখানেও আমি লিখেছি অ্যাপোলোজাইজ, বাট এই অ্যাপোলোজাইজের পাশে দিয়েছি টু, আর এই অ্যাপোলোজাইজের পাশে দিয়েছি ফর। কিন্তু ব্যাপারটা হলো এই, অ্যাপোলোজাইজ টু বললেও সেটা সরি বোঝায়, অ্যাপোলোজাইজ ফর বললেও সেটা কিন্তু সরি বোঝায়, মিনিংটা কিন্তু ফিক্সড, একদম ফিক্সড, কারেক্ট? কোনো মুভমেন্ট বা কোনো ডিফারেন্স চেঞ্জেস আসবে না, দ্যাট ইজ ফিক্সড প্রেপোজিশন। কিন্তু যখন আমরা ফ্রেজাল ভার্ব দেখলাম, সেখানে দেখো গিভ আপ তার একটা মানে, গিভ ইন তার আবার একটা আলাদা মানে, গিভ অফ টোটালি ডিফারেন্ট, কারেক্ট? তো প্রত্যেকটা মানে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে ইন কেস অফ ফ্রেজাল ভার্ব। বাট ফিক্সড প্রেপোজিশন, এই নামটা ফিক্সড এই জন্য দেওয়া হয়েছে কারণ প্রেপোজিশন এখানে আমি যাই দিই না কেন, আমার মানেটা ইনট্যাক্ট থাকছে, সেম থাকছে। যেমন ধরো লুক অ্যাট, লুক ফর। লুক অ্যাট মানে কোনো একটা নির্দিষ্ট কিছুর দিকে আমি তাকিয়ে আছি, দেখছি। লুক অ্যাট দ্য ট্রি, তো আমি গাছটার দিকে দেখছি, কারেক্ট? কিন্তু লুক ফর মানে কি? লুক ফর মানে খোঁজা, খোঁজা মানেও সেটা দেখা আসছে। সো মিনিংটা কিন্তু দেখো সেম থাকছে, এরম নয় কি এখানে লুক মানে কিছু আর ওখানে লুক মানে লুক অ্যাট মানে দেখা, আর লুক ফর মানে দেখা নয়, অন্য কিছু হয়ে যাচ্ছে। ইটস রিলেটেড টু দ্য সেম থিং। সো ফিক্সড প্রেপোজিশনের ক্ষেত্রে meaning doesn't change, it is fixed. But for phrasal verb, the meaning totally changes. Okay, so that's the difference between the two. Hopefully তোমাদের আর কোনোদিনও কনফিউশন হবে না যে কোনটা phrasal verb আর কোনটা fixed preposition. এইবার কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখে আরো গভীরে ভালো করে ব্যাপারটা বুঝবো and totally concept clear করে ফেলবো, right? So let's start. Apologize to, apologize for. So a sentence here. Okay, by the way, apologize to হলে someone, কোনো ব্যক্তির কাছে যখন আমি সরি বলছি, ক্ষমা চাইছি, তখন আমরা to দেব, ঠিক আছে? For example, Radhika will apologize to her sister for breaking her toys. রাধিকা ওর বোনের কাছে ক্ষমা চাইবে কারণ ওর ছোট বোনের খেলাগুলো ভেঙে ফেলেছে। ওকে, সেই জন্য ও ক্ষমা চাইবে। তাহলে রাধিকা উইল অ্যাপোলোজাইজ টু হার সিস্টার। সিস্টার একটা মানুষ, ঠিক আছে, আ পারসন, সামওয়ান, তাই আমরা টু দিলাম। তো যখনই পারসন হবে অ্যাপোলোজাইজের সাথে আমরা টু দেব। কিন্তু এখানে দেখো অ্যাপোলোজাইজ ফর সামথিং, যদি কোনো জিনিসের জন্য আমরা সরি বলি, ক্ষমা চাই, তখন কিন্তু মানে মানুষ না হলে, সামথিং হলে, you will use the preposition for. For example, we should apologize for our mistakes. আমাদের নিজেদের ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত, তাই না? একদম উচিত। নিজের ভুল না মানলে, না সরি বললে, না অ্যাকসেপ্ট করলে রেকটিফাই করতে পারবো না, আর একই ভুল রিপিটেডলি করে যাব, বোকা হয়ে যাব লাইফে। সো লার্ন ফ্রম ইয়োর মিস্টেকস, রাইট? ওকে, সো আমরা এটা বুঝতে পেরে গেলাম। এইবার আমরা দেখব, বাই দ্য ওয়ে, এইখানে যে অ্যাপোলোজাইজ দেখছি এটা কিন্তু ভার্ব অ্যাঙ্গেলে বসলো, তাহলে আমরা ফিক্সড প্রেপোজিশন দেখলাম যেটা ভার্বের পাশে বসলো। এইবারে লুক অ্যাট আর লুক ফরটা দেখি, এটাও কিন্তু ভার্ব। ওকে, ফর এক্সাম্পল, লুক অ্যাট দ্য ট্রি, গাছটার দিকে দেখো, তাই না? এটা হয়ে গেল। এইবার নেক্সট লুক ফর। সো নিতু's মম ওয়াজ লুকিং ফর হার ইন দ্য হোস্টেল। নিতুর মম নিতুকে খুঁজে বেড়াচ্ছিল হোস্টেলে। মেয়ে কোথায়? ওকে, অলরাইট,
তাহলে আমরা কি দেখলাম? ফিক্সড প্রেপোজিশন apologize to, apologize for, look at and look for, এই ওয়ার্ডসগুলো ছিল ভার্ব। ভার্বের পাশে আমরা টু, ফর, অ্যাট, ফর এরকম প্রেপোজিশনস দেখলাম। এবার আমরা দেখব ফিক্সড প্রেপোজিশনস যেটা অ্যাডজেক্টিভের পাশে বসে। ফর এক্সাম্পল, সানা ইজ অ্যাকাউন্টেবল টু হার ফ্যামিলি। সানা তার ফ্যামিলির কাছে আনসারেবল, রাইট? ও একটা ওর পরিবারের কাছে ও মানে ধরো অ্যাকাউন্টেবল, মানে ও যদি কিছু গন্ডগোল করে তাহলে ও কিন্তু দায়ী হবে, তো ও রেসপন্সিবল, ঠিক আছে? পরিবারের কাছে শি ইজ অ্যাকাউন্টেবল। তো এখানে কি হলো? সানা আমাদের নাউন, তাহলে সানা কেমন? শি ইজ অ্যাকাউন্টেবল। অ্যাকাউন্টেবল আমাদের অ্যাডজেক্টিভ, কিসে? টু, কার কাছে অ্যাকাউন্টেবল? টু হার ফ্যামিলি, তাহলে টু হয়ে গেল আমাদের প্রেপোজিশন। অলরাইট, সো অ্যাকাউন্টেবল টু, এটা হলো আমাদের ফিক্সড প্রেপোজিশন যেটা অ্যাডজেক্টিভের পাশে বসলো। ওয়ান মোর এক্সাম্পল, সানা ইজ অ্যাকাউন্টেবল ফর দিস ওয়ার্ক। এই কাজের জন্য সানা কিন্তু দায়ী, অ্যাকাউন্টেবল, রেসপন্সিবল, ওকে, ফর দিস ওয়ার্ক। কাজে কোনো গন্ডগোল হলে সানাকে কিন্তু জিজ্ঞেস করা হবে, রাইট? তাহলে এখানে দেখো অ্যাকাউন্টেবল ফর, আগেরটাতে বললাম অ্যাকাউন্টেবল টু। অ্যাকাউন্টেবলের মিনিং কি চেঞ্জ হলো? হলো না, হলো না। দ্যাটস ওয়াই এটা ফিক্সড প্রেপোজিশন বলা হচ্ছে। বুঝতে পারছো তো ফিক্সড প্রেপোজিশন কনসেপ্টটা কি? ইয়েস, ভেরি গুড, এক্সেলেন্ট। ওকে, চলো এবার দেখি ফিক্সড প্রেপোজিশন যেটা নাউনের পাশে বসবে। ফর এক্সাম্পল, ইউ আস্কড ফর কমেন্টস অন দিস নিউ প্রপোজাল। তুমি আমাকে এই নিউ প্রপোজালের ওপরে তোমার মানে কমেন্টস চেয়েছো, জিজ্ঞেস করেছো, কারেক্ট? ইউ আস্কড ফর কমেন্টস অন দিস নিউ প্রপোজাল। তাহলে এখানে কমেন্টস এটা হয়ে গেল আমাদের নাউন, আর প্রেপোজিশন কি? অন। কমেন্টস অন, এটা আমাদের ফিক্সড প্রেপোজিশন, নাউনের পাশে বসলো, রাইট? ভেরি ইজি, গুড। তাহলে আমরা ক্লিয়ার বুঝে গেলাম যে ফিক্সড প্রেপোজিশন কনসেপ্টটা কি। চুপচাপ খালি মুখস্থ করে যাব না বুঝে, সেটার থেকে বেটার যদি আমরা নলেজটা পুরোভাবে মানে সেন্সিবলি বুঝি, রপ্ত করি, জ্ঞান অর্জন করি, কারেক্ট? লেকচার না, রিয়ালিটিতে লজিক্যালি যদি তোমরা বেস থেকে একদম তোমাদের ইংলিশের ভিতটাকে মজবুত করো, তাহলে কি হবে? তোমাকে পরীক্ষার আগে জাস্ট মুখস্থ করে যেতে হবে না, মুখস্থ করলে হাই চান্স তুমি ভুলে যাবে, তাই না? সো বেস্ট ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট ক্লিয়ারলি, ইজিলি, তাহলে কিন্তু অনেক রিল্যাক্সিং একটা ব্যাপার হবে। যত ডিফিকাল্টি হোক না কেন কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন পেপার বা whatever it is, you will not be nervous because you know what you are preparing for, right? Good. চলো কুইকলি এই ফ্রেজাল ভার্বেরও কিছু এক্সাম্পল সেন্টেন্সেস দেখে নিই, তাহলে কিন্তু ফিক্সড প্রেপোজিশনের সাথে একেবারে গুলিয়ে যাবে না। ওকে, গিভ আপ, উই শুড নেভার গিভ আপ ইন লাইফ। আমাদের জীবনে কোনো দিনও হার মানা উচিত নয়। গিভ ইন, আফটার দ্য হিটেড আর্গুমেন্ট the managers gave in to the union's demands. অনেক তর্ক বিতর্কের পর ম্যানেজার্সরা কি করলো? ইউনিয়নের যেটা আবদার ছিল, ডিমান্ড ছিল, সেটা কিন্তু তারা মেনে নিল, ঠিক আছে? হার স্বীকার করে নিল যে হ্যাঁ ইউনিয়নের কথা তারা রাখবে। ওকে, গিভ অফ, বিরিয়ানি, the biryani gave off its amazing aroma after some time. কিছুক্ষণ পর বিরিয়ানি থেকে এক অদ্ভুত সুগন্ধ ছড়িয়ে গেল চারিদিকে, চারিদিকে ছড়িয়ে গেল, মিনিং হয়ে গেল গিভ অফ। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা মানে হলো, গিভ আপ আলাদা, গিভ ইন আলাদা, গিভ অফ আলাদা, মানে কোনোটার সাথে লিঙ্ক নেই। কিন্তু ফিক্সড প্রেপোজিশনের ক্ষেত্রে অ্যাকাউন্টেবল ফর আর অ্যাকাউন্টেবল টু মিনিং ইজ সেম। আমি যদি এখানে বলি অ্যাপোলোজাইজ টু, অ্যাপোলোজাইজ ফর, মিনিং রিমেইন সেম। অ্যাপোলোজাইজ টু হলে সামওয়ান, অ্যাপোলোজাইজ ফর হলে সামথিং। লুক অ্যাট, লুকিং ফর, আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস নিউ প্রজেক্ট। Every which way, the meaning doesn't change totally. So that's the difference between phrasal verb
অ্যান্ড ফিক্সড প্রেপোজিশনস। আজ এতটাই রইল। হোপফুলি এই বেসিক কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলো। ফিক্সড প্রেপোজিশনের ডিটেইলড সিরিজ নিয়ে ডেফিনেটলি আসবো। এতে আমাদের ভোক্যাবুলারি বাড়বে, অনেক ইন্টারেস্টিং ট্রিক্স বলে দেব, যাতে করে ফিক্সড প্রেপোজিশনের প্রবলেম পার্মানেন্টলি সলভ হয়ে যাবে, কোনো টেনশন হবে না ফিক্সড প্রেপোজিশনের নামে। ওকে, দ্যাটস ইট। স্টে টিউন ফর মোর। গড ব্লেস এভরিবডি। টেক কেয়ার। বাই।